স্টুডেন্টস, আজকে আমাদের ডুয়েল নেচারের লাস্ট ক্লাস। তো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ডিভিশন গার্মার এক্সপেরিমেন্ট নিয়ে পড়ব। তো এখানটায় আমি যে কনসেপ্টগুলো তোমাকে দেব, সেই কনসেপ্টগুলো যদি তোমাদের কাছে আগে থেকে ক্লিয়ার না থাকে, এখানটায় এসে আমি এখানটায় 100% তোমাদেরকে বলবো যে তোমাদের কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি ডিভিশন গার্মার এক্সপেরিমেন্ট, আর তার সাথে ব্রাস ল। আমরা ডিভিশন গার্মার এক্সপেরিমেন্টকে হেল্প করার জন্য ব্রাস লকে নিয়ে এসেছি। তোমাদের ব্রাস ল যদিও তোমাদের চ্যাপ্টারে নেই, তা সত্ত্বেও আমি এখানে ডেরিভেশন করবো এবং দেখাবো যে কিভাবে এক্সপেরিমেন্ট সেট আপ হয়েছে এবং কিভাবে ডিভিশন গার্মারের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। তো চলো আমরা স্টার্ট করি। যে প্রথমে আমরা ডিভিশন গার্মার এক্সপেরিমেন্টকে কেনই বা পড়বো, কেন পড়বো না, আমরা গত লেকচারে আমরা বলেছিলাম যে ডি ব্রগলি হাইপোথেসিস। আমরা বলেছিলাম যে ডি ব্রগলি হাইপোথেসিস আমরা বলেছিলাম। ডি ব্রগলি হাইপোথেসিসে কি বলা ছিল না, এভরি মুভিং পার্টিকল has a wave associated with it। যদি কোনো পার্টিকেল মুভ করতে থাকে তাহলে তার অবশ্যই ওয়েভ আছে, অবশ্যই তার ওয়েভ রয়েছে। তো তখন অন্যান্য বিজ্ঞানীরা ডি ব্রগলিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি আমি, তুমি বা আমরা সবাই যদি দৌড়াতে থাকি তাহলে আমাদের তো ওয়েভ থাকবে। তখন ডি ব্রগলি একটা অর্ডার পেশ করেন কি না, আমাদের মতো বড় বড় পার্টিকেল, আমাদেরকে যদি আমরা ধরি, আমাদের মাস প্রচুর অনেক, তো বড় বড় পার্টিকেলের ক্ষেত্রে এই ওয়েভ কিন্তু মেজার করা সম্ভব নয়। কার ক্ষেত্রে মেজার করা সম্ভব? কেবলমাত্র ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে, এলিমেন্টারি পার্টিকেল ক্ষেত্রে, লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ক্ষেত্রে আমরা মেজার করতে পারবো। এদের ক্ষেত্রে ওয়েভ সিগনিফিকেন্ট। তো তিনি তার রেসপেক্টে তিনি ওয়েভের, ছোট ছোট পার্টিকেলের ওয়েভলেন্থ মেজারের জন্য তিনি বলেছিলেন যে ছোট ছোট পার্টিকেল যদি নিই তাদের ওয়েভ থাকবে। তো তাদের ওয়েভ কত হবে তার ইকুয়েশনও তিনি সাবমিট করেছিলেন, ল্যামডা ইকুয়াল টু h/p। যে ইকুয়েশনটা ফোটনের সাথে, একদম ফোটনের ওয়েভলেন্থের সাথে ম্যাচ করেছিল, ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। ইভেন পরবর্তীকালে তিনি ইলেকট্রন দিয়েও করেছেন, তো ইলেকট্রনের ক্ষেত্রেও সাকসেসফুল হয়েছিলেন। তো এখানটায় ল্যামডা কি ছিল বলে দিই। এখানটায় ল্যামডা ছিল কি? ওয়েভলেন্থ। পি ছিল কি না, মোমেন্টাম অফ পার্টিকেল। তাহলে মোমেন্টাম অফ পার্টিকেল, দ্যাট মিন্স এটা কি নেচার শো করছে না, পার্টিকেল নেচার শো করে। মোমেন্টাম কার থাকে? পার্টিকেলের। তো এটা কি নেচার শো করবে? পার্টিকেল নেচার। আর ওয়েভলেন্থ কার থাকবে না, ওয়েভের থাকবে। তাহলে এটা কি নেচার শো করবে না, ওয়েভ নেচার শো করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এই ইকুয়েশন ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার দুটো নেচারকেই কিন্তু নিয়ে এই ইকুয়েশন। তো এই ইকুয়েশনে যে ওয়েভ নির্গত হয়, এই ওয়েভটার নাম হচ্ছে কি না, ম্যাটার ওয়েভ। একটা নতুন ধরনের ওয়েভ যেটার নাম হচ্ছে কি না, ম্যাটার ওয়েভ। ম্যাটার থেকে নির্গত হয় বলে এই ওয়েভকে কি বলা হচ্ছে না, ম্যাটার ওয়েভ। তো ডি ব্রগলি তো কি বলেন, ডি ব্রগলি বলেন আমার তো এটা হাইপোথেসিস, এখানে আমার স্টেটমেন্ট রয়েছে, কিন্তু এর আমার ডেরিভেশন নেই। তো ডেরিভেশন যখন নেই, উনার এই হাইপোথেসিসকে আমরা কেন সহজে মেনে নেব? তো তখন উনার এই হাইপোথেসিসটাকে প্রুভ করার জন্য কে এলেন না, ডিভিশন অ্যান্ড গার্মার। তো ডিভিশন অ্যান্ড গার্মার দুজন বিজ্ঞানী, উনারা এলেন, উনারা এসে বললেন ফার্স্ট টেস্ট ইলেকট্রন accelerated fastest electron, আর ভালো করে লিখি, accelerated fastest electron
fastest electron has diffraction, has shows diffraction. That means যে ইলেকট্রন আমরা আজ পর্যন্ত কি মানতাম না, ইলেকট্রন আজ পর্যন্ত আমরা পার্টিকেল গ্রুপে মানতাম। যখন ওই ইলেকট্রনকে এক্সেলারেট করে যখন ছাড়া হলো তখন কি দেখা গেল না ইলেকট্রন ডিফ্রাকশনকে শোজ করছে। এই ডিফ্রাকশন কি হয়ে থাকে না, ডিফ্রাকশন কার প্রপার্টি হয়ে থাকে না, প্রপার্টি অফ ওয়েভ। ডিফ্রাকশন কার হয়ে থাকে না, প্রপার্টি অফ ওয়েভ। ওয়েভের প্রপার্টি হয়ে থাকে এই ডিফ্রাকশন। ক্লিয়ার? স্পষ্ট দেখা যাচ্ছে তো? এই ডিফ্রাকশন কার প্রপার্টি হয়ে থাকে না, ওয়েভের প্রপার্টি হয়ে থাকে। দ্যাট মিন্স এই ইলেকট্রন ওয়েভ নেচারও শো করছে। আচ্ছা, নেক্সট জে জে থমসনের ছেলে জিপি থমসন। কে? জিপি থমসন। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা হয় কত সালে সেটাও খেয়াল রাখো, সেটা হচ্ছে 1921 সালে। জিপি থমসন তিনিও ইলেকট্রনের উপরে জিপি থমসন ইনি কি করেন না ইলেকট্রনের উপর এক্সপেরিমেন্ট করেন এবং তিনিও প্রমাণ করেন কি না ইলেকট্রন শোজ ডিফ্রাকশন। সেম জিনিস শো করছে। ইনি এক্সপেরিমেন্ট করেছিলেন 1928 সালে। ক্লিয়ার? তো ডিভিশন গারমানের এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু জিপি থমসনের এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে বহির্ভূত। তো ডিভিশন গারমানের এক্সপেরিমেন্ট কেন এসেছে না ডি ব্রগলির হাইপোথিসিসকে ভেরিফাই করার জন্য। তো আমরা ডিভিশন গারমার এক্সপেরিমেন্ট পড়বো যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে। তো আমরা নেক্সট হেডলাইন লিখবো ডিভিশন গারমার এক্সপেরিমেন্ট। তো সেখান থেকে আমরা ভেরিফাই করব ডি ব্রগলির হাইপোথিসিস। তো নেক্সট আমরা হেডলাইন লিখো ডিভিশন গারমার এক্সপেরিমেন্ট বা ভেরিফাই ডি ব্রগলি হাইপোথিসিস, যেটা খুশি। তো ডি ব্রগলি তো এক্সপেরিমেন্ট করেননি, উনার হাইপোথিসিস ছিল। তো উনার হাইপোথিসিসকে এক্সপেরিমেন্ট করেন ডিভিশন গারমার এবং জে জে থমসন। তো আমরা ডিভিশন গারমার এক্সপেরিমেন্টকে পিক আপ করছি। তো নেক্সট হেডলাইন আমাদের হচ্ছে কি না ডিভিশন and Garma experiment. ওকে? আচ্ছা, বা ভেরিফাই ডি ব্রগলি হাইপোথিসিস, যেটা খুশি, বা ভেরিফাই ডি ব্রগলি হাইপোথিসিস। ওকে? বা ভেরিফাই ডি ব্রগলি, যে পাশে খুশি তোমরা এটাকে হেডলাইন লাগাতে পারো। আচ্ছা, তো ডিভিশন গারমান এক্সপেরিমেন্টে কি ছিল? ডিভিশন গারমান এক্সপেরিমেন্টটা প্রথমে আগে আমরা দেখে নেব কি তার এক্সপেরিমেন্টাল সেটআপ দেখে নেব। তো ইনি কি করেছিলেন কি না একটা ফিলামেন্ট নিয়েছেন, একটু নিচের দিকে করে করি, একটা ফিলামেন্ট, এই ফিলামেন্টটাকে কি করেছেন তিনি একটা সেটআপের সাহায্যে আটকেছেন। ওকে? আচ্ছা, আটকানোর পর ফিলামেন্ট কিসের তৈরি হয়ে থাকে? ফিলামেন্ট টাংস্টেন, যেটা আমাদের বাল্বে ইউজ করে থাকি আমরা, টাংস্টেন ধাতুর তৈরি হয়ে থাকে। এফ হচ্ছে কি না এফ হচ্ছে ফিলামেন্ট। আচ্ছা, ক্লিয়ার? তো এই ফিলামেন্টের সাথে তিনি কি করেছেন একটা লো টেনশন ব্যাটারি লাগিয়ে দিয়েছেন। কি লাগিয়েছেন না লো টেনশন ব্যাটারি। তো লো টেনশন ব্যাটারি তার ভোল্ট কত হয়ে থাকে মিনিমাম আমি ধরে নিলাম 6 ভোল্টের একটা লো টেনশন ব্যাটারি লাগিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে শোনো, এই ফিলামেন্টের ওপর তিনি কি করেছেন, ওনারা কি করেছেন না একটা বেরিয়াম অক্সাইডের কোটিং দিয়েছেন। তো আমরা ফিলামেন্টটাকে আলাদা করে দেখাচ্ছি এবং বেরিয়াম অক্সাইডের কোটিংটা আলাদা করে দেখাচ্ছি। ফিলামেন্টের উপর বেরিয়াম অক্সাইডের কোটিং দিয়েছেন। ক্লিয়ার? বোঝা গেছে? তো বেরিয়াম অক্সাইডের কোটিং দেওয়ার কারণ কি? বেরিয়াম অক্সাইড আমি আলাদা করে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ফিলামেন্টের উপর জড়ানো আছে। তো বেরিয়াম অক্সাইড কেন নেওয়া হয়েছে? এটা হচ্ছে কি বেরিয়াম অক্সাইডের কোটিং। বেরিয়াম অক্সাইড
কোটিং অফ বেরিয়াম অক্সাইড। ক্লিয়ার? কোটিং অফ বেরিয়াম অক্সাইড। তো বেরিয়াম অক্সাইডের কোটিং দেওয়া আছে। বেরিয়াম অক্সাইডকে কেন নেওয়া হয়েছে? না, বেরিয়াম অক্সাইডের ওয়ার্ক ফাংশন খুবই কম। ওয়ার্ক ফাংশন মানে বুঝি তো, ওয়ার্ক ফাংশন হচ্ছে মানে না, ওয়ার্ক ফাংশন হচ্ছে যে একটা ইলেকট্রনকে নির্গত করতে যে পরিমাণ এনার্জি দিতে হয় সেটাই হচ্ছে কি ওয়ার্ক ফাংশন। তো বেরিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি দেখা গেছে, খুব কম পরিমাণে এনার্জি সাপ্লাই করলেই বেরিয়াম অক্সাইড থেকে একটা ইলেকট্রন পুচুক করে বেরিয়ে পড়ে। তো এখানটায় কম পরিমাণে আমি এনার্জি সাপ্লাই দিয়েছি, তো এখান থেকে কি দেখবো না একটা ইলেকট্রন নির্গত হবে। তো ধীরে ধীরে ফিলামেন্ট উত্তপ্ত হবে। ফিলামেন্ট উত্তপ্ত হলে ওই ফিলামেন্ট থেকে এনার্জি বেরিয়াম অক্সাইড নেবে। বেরিয়াম অক্সাইড তো অলরেডি ফিলামেন্টের উপরে জড়িত, তো বেরিয়াম অক্সাইডের ওই তাপ যাবে এবং তাপ যাওয়ার ফলে কি হবে না বেরিয়াম অক্সাইড থেকে ইলেকট্রন কি হবে নির্গত হবে। বেরিয়াম অক্সাইড থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে এখানটায় ফিলামেন্ট, এখানটায় কি দেখতে পাচ্ছি না ফিলামেন্ট হিট দিচ্ছে, হিট দেওয়ার পরে ইলেকট্রন নির্গত হচ্ছে। তো এখানটায় যে ইমিশন হচ্ছে, ইলেকট্রনের যে ইমিশন হচ্ছে, সেই ইমিশনটা কি প্রকারের ইমিশন না থার্মোনিক ইমিশন। পাশে লিখি, তো এখানটায় কি প্রকারের ইমিশন হচ্ছে না থার্মোনিক ইমিশন। কি প্রকারের ইমিশন হচ্ছে থার্মোনিক ইমিশন। থার্মোনিক ইমিশন। ক্লিয়ার? আচ্ছা, তো বেরিয়াম অক্সাইড নেওয়ার কারণ কি না বেরিয়াম অক্সাইড নেওয়ার কারণ হচ্ছে তার ওয়ার্ক ফাংশন খুবই কম। বেরিয়াম অক্সাইড নেওয়ার লিখে দিই, আচ্ছা লিখে দিই, বেরিয়াম অক্সাইড নেওয়ার কারণ হলো ওয়ার্ক ফাংশন খুবই কম। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে ইলেকট্রন নির্গত হলো। তো এই ইলেকট্রন বেরিয়াম অক্সাইড থেকে নির্গত হলে চারিদিকে ছড়িয়ে যাবে। এই ইলেকট্রন বেরিয়াম অক্সাইড থেকে নির্গত হওয়ার পর কি দেখবো চারিদিকে ছড়িয়ে গেছে। তো চারিদিকে ছড়িয়ে গেলে লাভ কি? তাহলে আমার তো ইলেকট্রনকে কি করতে হবে এক জায়গায় একত্রিত করতে হবে। তার জন্য আমি কি করলাম না সামনে একটা কি করলাম, সামনে একটা সিলিন্ডার বানালাম, সিলিন্ডার রাখলাম। এটা একটা কি ফাইন হোল সিলিন্ডার, ফাইন হোল সিলিন্ডার। তো ফাইন হোল সিলিন্ডার মানে যে এর ছিদ্রটা খুবই ছোট, আমাদের লাগছে তো অনেক বড়, কিন্তু ছিদ্রটা খুবই ছোট, একদম সরু ছিদ্র, যেমন করে একটা কৈশিক নলের ছিদ্র হয়ে থাকে ওইরকমই ছিদ্র। তো এই সিলিন্ডারটাকে কি করলাম একটা হাই টেনশন ব্যাটারির সাথে কানেক্ট করলাম। হাই টেনশন ব্যাটারির সাথে কানেক্ট করলাম। ধরো এই ব্যাটারির সাথে কানেক্ট করেছি আমি, ধরো 50 ভোল্টে কানেক্ট করেছি, কত না 50 ভোল্টে কানেক্ট। তাহলে এর রেসপেক্টে এর পোটেনশিয়াল অনেক হাই। তো এখানটা হাই টেনশন ব্যাটারিতে আমরা কি কারেন্ট দিচ্ছি না পজিটিভ কারেন্ট দিচ্ছি। কি কারেন্ট? পোটেনশিয়ালটা কি পোটেনশিয়াল না পজিটিভ পোটেনশিয়াল। তাহলে এর রেসপেক্টে এটা যদি হাই হয়ে থাকে তো এখান থেকে নির্গত সব ইলেকট্রন গুলো এই সিলিন্ডারের মধ্য দিয়ে পাস করবে। গাদা গাদা ইলেকট্রন নির্গত হচ্ছে, তো এই গাদা গাদা ইলেকট্রন সিলিন্ডারের মধ্য দিয়ে যখন পাস করবে, গাদা গাদা ইলেকট্রন যখন এই সিলিন্ডারের মধ্য দিয়ে পাস করবে তখন একাধিক ইলেকট্রন যাওয়ার ফলে আমরা একটা কি পাবো, এটা তো এমনিতে সরু, তো একাধিক ইলেকট্রন যখন এর মধ্য দিয়ে যেতে থাকবে তখন যেন মনে হবে একটা ইলেকট্রনের বিম যাচ্ছে। যদি একসাথে একাধিক যদি ইলেকট্রন যেতে থাকে তো সেটা মনে হয় কি একটা ইলেকট্রনের বিম, একটা ইলেকট্রনের বিম যেতে আছে। তো এ কি করছে, এ একধারে ইলেকট্রনকে তো অ্যাট্রাক্ট করছে, উপরন্তু এ কি করছে ইলেকট্রনের এক্সেলারেশনও করছে। তাহলে এ হেল্প করছে কি না হেল্প টু এক্সেলারেটেড ইলেকট্রন, হেল্প টু এক্সেলারেটেড ইলেকট্রন। তাহলে হেল্প করছে কিসের না ইলেকট্রনের এক্সেলারেশনকেও হেল্প করছে। ঠিক আছে, তাহলে এর মধ্য দিয়ে একাধিক ইলেকট্রন যেতে আছে, ঘটনাটা ভালো করে বুঝবে, একাধিক ইলেকট্রন যেতে আছে। ঠিক আছে, যাচ্ছে। তো সিলিন্ডারের মধ্য দিয়ে ইলেকট্রন ভালোভাবে পাস করছে, ইলেকট্রনের বিম যেতে আছে, গাদা গাদা ইলেকট্রন যেতে আছে। এবারে তিনি কি করলেন না এই সামনে কি করলেন না নিকেলের ক্রিস্টাল রাখলেন। কিসের ক্রিস্টাল? নিকেলের ক্রিস্টাল। কিসের ক্রিস্টাল? নিকেল ক্রিস্টাল। নিকেল ক্রিস্টাল। ওকে, কিসের ক্রিস্টাল রাখলেন না নিকেল ক্রিস্টাল রাখলেন। তো এই নিকেল ক্রিস্টালের উপর ইলেকট্রন গুলো এসে কি হতে আছে পড়ছে। তাহলে ইলেকট্রন গুলো নিকেল ক্রিস্টালের উপরে পড়ার পর তাহলে যে ইলেকট্রন গুলো নিকেল ক্রিস্টালের উপরে পড়ছে তাদেরকে আমরা কি বলবো ইনসিডেন্ট ইলেকট্রন। ইনসিডেন্ট
ইলেকট্রন। ওকে, আচ্ছা এই ইলেকট্রন গুলো নিকেল ক্রিস্টালের উপরে পড়ার পর এবারে কি হবে, স্ক্যাটার করবে, রিফ্লেকশন। অবশ্যই প্রথমে তোমরা ভাবো এখান থেকে কি হওয়া শুরু হবে, না রিফ্লেকশন করা শুরু করবে। ঠিক আছে, ইলেকট্রন গুলো এবারে এখান থেকে রিফ্লেকশন করছে। তো রিফ্লেকশন করার পর আমরা কি করতে চাই, তাকে মেজার করতে চাই। তো মেজার করার জন্য আমরা এখানে কি করেছি, একটা সার্কুলার স্কেল রেখেছি। কি রেখেছি, একটা সার্কুলার স্কেল। ওই সার্কুলার স্কেলের উপর লিখে দিই, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সার্কুলার স্কেল। ওকে, আচ্ছা এই সার্কুলার স্কেলের সাথে কি করলাম, একটা মুভেবল কালেক্টর রাখলাম। কি রাখলাম, না একটা মুভেবল কালেক্টর। আচ্ছা মুভেবল কালেক্টর, এটা হচ্ছে আমাদের মুভেবল কালেক্টর। তো এই মুভেবল কালেক্টর কি করবে, না এই রিফ্লেক্টেড ইলেকট্রন গুলোকে কি করবে, এটা হচ্ছে কি আমাদের কি আসতে আছে, না রিফ্লেক্টেড ইলেকট্রন। ক্লিয়ার, কি আসতে আছে, রিফ্লেক্টেড ইলেকট্রন। তো এই রিফ্লেক্টেড ইলেকট্রন গুলোকে এই মুভেবল কালেক্টর কি করবে, কালেক্ট করতে থাকবে। মুভেবল কালেক্টর, তো এই মুভেবল কালেক্টর কি করবে, এই রিফ্লেক্টেড ইলেকট্রন গুলোকে কালেক্ট করবে, ব্যাস। তো এই মুভেবল কালেক্ট করার পর আমরা কি করতে চাই, তা দেখতে চাই ইলেকট্রনের স্ক্যাটারিং কেমন হয়েছে। তো আমি কি করব, না এই মুভেবল কালেক্টরের সাথে একটা তারের মাধ্যমে কি করলাম, একটা তারের মাধ্যমে আমি একটা গ্যালভানোমিটারকে অ্যাড করলাম। যে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি দেখতে পাবো, যে চারিদিকে ইলেকট্রন স্ক্যাটার করছে না একদিকে করছে। যদি চারিদিকে করে থাকে তাহলে ওয়েভ নেচার পাবো, যদি একদিকে করে থাকে তো পার্টিকেল নেচার পাবো। আচ্ছা, তো গ্যালভানোমিটারের ডিফ্লেকশন থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারবো। তো গ্যালভানোমিটারের ডিফ্লেকশনে আমরা কি দেখব, আচ্ছা ইনসিডেন্ট ইলেকট্রন এসে পড়েছে, রিফ্লেকশন হয়েছে, রিফ্লেক্টেড ইলেকট্রন গুলো মুভেবল কালেক্টরের উপরে পড়েছে, পড়ার পর ওই মুভেবল কালেক্টর কি করছে, না ইলেকট্রন গুলোকে অ্যাবজর্ব করতে আছে। তো মুভেবল কালেক্টরকে আমি এই সার্কুলার স্কেল বরাবর চারিদিকে মুভ করাতে পারি, তো যেদিকে যেখানে ইলেকট্রন এসে পড়বে সেখানটাই গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পাবো। কেন না গ্যালভানোমিটারের মধ্যে কি হবে, না দেখো ইলেকট্রন যদি আসছে, ইলেকট্রন যদি মুভ করতে থাকে তাহলে কারেন্টের সৃষ্টি হবে। তো কারেন্টের সৃষ্টি হওয়া মানে কি, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পাবো। ইলেকট্রন মুভ করলে আমরা কি পাবো, কারেন্ট সৃষ্টি হবে, কারেন্ট সৃষ্টি হলে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পাবো। তো কি হলো শোনো, তো মুভেবল কালেক্টরটাকে যখনই আমি মুভ করাতে আছি তখন আমি দেখতে পাচ্ছি কি এখানে কি আসতে আছে, গাদা গাদা ইলেকট্রন আসতে আছে। তো গাদা গাদা যদি ইলেকট্রন আসে তো নিকেল ক্রিস্টাল থেকে ওই ইলেকট্রন গুলো কি হবে, স্ক্যাটারিং হতে আছে। তো স্ক্যাটারিং যদি হয় তো চারিদিকে ইলেকট্রন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো মুভেবল কালেক্টরটাকে আমি চারিদিকে মুভ করাতে আছি, যে পেলাম কি, দেখতে পাচ্ছি যে চারিদিকে ইলেকট্রনের ডিফ্লেকশন। তো এবার আমি কি দেখতে পাচ্ছি, মুভেবল কালেক্টরটাকে যেমনই আমি এদিক ওদিক সরাতে আছি তেমন করে আমি দেখতে পাচ্ছি কি, না চারিদিকে ইলেকট্রন এসে ওই মুভেবল কালেক্টরের উপরে সংগ্রহিত হচ্ছে। তো যার ফলে এখানটা আমি গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পেতে আছি। মাথায় একটা রাখবে, এখান থেকে ইলেকট্রনের বিম আসছে। ক্লিয়ার? তো আমরা দেখলাম কি দেখলাম, এখানটায় যে পোটেনশিয়াল আমি রাখতে, এখানটায় আমি কি দেখতে পেলাম, না গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পাচ্ছি। তো এমন একটা নির্দিষ্ট পোটেনশিয়াল, যে ডাটাটা আমি কালেক্ট করেছি সেই ডাটাটা হচ্ছে কি, না এমন একটা নির্দিষ্ট পোটেনশিয়াল যেটা হচ্ছে কি 44 ভোল্ট থেকে 68 ভোল্ট, 44 ভোল্ট থেকে 68 ভোল্টের মধ্যে, 44 ভোল্ট থেকে 68 ভোল্টের মধ্যে এই 5 ভোল্ট সিলিন্ডারকে যদি পোটেনশিয়াল দেওয়া হয়, মধ্যে 5 ভোল্ট সিলিন্ডারকে পজিটিভ পোটেনশিয়াল দেওয়া হলে কি দেখা গেছে, না খুব সুন্দর, খুবই ভালো ডিফ্রাকশন পাওয়া গেছে, খুব ভালো ডিফ্রাকশন পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়েছে?
ডিফ্রাকশন কি করে পাবো না, ডিফ্রাকশন না লিখে তোমরা ইন্টেন্সিটি লেখো, খুব ভালো ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, ইন্টেন্সিটি পাওয়া যায়। ওকে, আচ্ছা। তো এবারে আমরা কি করলাম, দেখো দেখো যে আমি একটা কথা বললাম 44 ভোল্ট থেকে 68 ভোল্টের মধ্যে খুব ভালো। 44 থেকে 68 কেন, তার থেকে কম ভোল্ট দিলে কি আমরা ইন্টেন্সিটি কি পেতাম না? অবশ্যই পেতাম। দেখো আমি যদি একটা গ্রাফ টানি, ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি একটা গ্রাফ টানছি, কিসের গ্রাফ না, এদিকে হচ্ছে এই ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত, ফাই। তো আমি এক্স অ্যাক্সিস বরাবর আমি করলাম ফাই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি নিলাম, ইন্টেন্সিটি। আচ্ছা, ইন্টেন্সিটি মানে একটু সহজ করে দিই, ইন্টেন্সিটি মানে কি না, ইন্টেন্সিটি হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে এই মুভেবল কালেক্টরের উপরে যত বেশি ইলেকট্রন পড়বে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন তত বেশি হবে। না, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন অফ লিখে রাখো এখানটায়, ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার is directly proportional to the number of electron, directly proportional to the number of electron। দেখো না, মুভেবল কালেক্টরটাকে যখন আমি এইখানে আনলাম তখন কি হলো, ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রনের মধ্যে ফাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখো ফাই কিন্তু অলওয়েজ ভেরিয়েবল, আমি ফাই কার উপরে ডিপেন্ড করছে, ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রন। তাহলে মুভেবল কালেক্টরটাকে যখন আমি এখানটা রাখলাম তখন রিফ্লেক্টেড ইলেকট্রন এই পথ বরাবর, কারণ কালেক্ট যে পথ বরাবর হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল নিতে হবে। ক্লিয়ার আছে? তো ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রন আমি যখন মুভেবল কালেক্টরকে এই জায়গায় রেখেছি তখন ফাই আলাদা কিছু। তো তখন আমি দেখলাম কি না, এই মুভেবল কালেক্টরে যত ইলেকট্রন পড়েছে সেই ইলেকট্রনের জন্য এখানটায় গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পেয়েছি। এই মুভেবল কালেক্টরটাকে আমি আরো এদিকে নিলাম, তো যে পরিমাণ ফাইও চেঞ্জ হলো, তো যে পরিমাণ ইলেকট্রন এসে আপতিত হলো এখানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন সেই পরিমাণ পাবো। আমি আরো এদিকে নিলাম, ফাইও চেঞ্জ হলো, আমি যদি মুভেবল কালেক্টরটাকে এইখানটায় রাখি তো রিফ্লেক্টেড ইলেকট্রন এই পথ বরাবর আসবে, তখন ফাই কি হবে, চেঞ্জ হবে। তো তখন আমি দেখবো যে তখন ইলেকট্রনের যে পরিমাণ ইলেকট্রন এসে পড়বে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন সেই পরিমাণ হবে। কারণ গ্যালভানোমিটারের ডিফ্লেকশন কার উপরে ডিপেন্ড করছে না, নাম্বার অফ ইলেকট্রনের উপর, যে যত বেশি ইলেকট্রন এসে পড়বে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন তত বেশি হবে। ক্লিয়ার করতে পেরেছি? যে টপিকসটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে ফাইয়ের সাথে আমি ইন্টেন্সিটির যদি গ্রাফ দেখি, কি গ্রাফ দেখবো দেখো আমি যদি ইন্টেন্সিটি কার উপরে ডিপেন্ড করছে, দেখো আমি এখানে কি নিয়েছি, 44 ভোল্ট থেকে 68 ভোল্টও আমি নিয়েছি, সেটাও আমি মেনশন করি। কেন বা 44 থেকে 68 ভোল্ট নেব, তার থেকে কম ভোল্ট নিলে কি হবে না, অবশ্যই হবে। আমি মানলাম এই জায়গাটা আমি এই 5 ভোল্ট সিলিন্ডারে আমি মানলাম যে 20 ভোল্টের আমি এক পোটেনশিয়াল দিচ্ছি। তো 20 ভোল্টের পোটেনশিয়াল দিয়েছি, তো তার ফলে ইলেকট্রন এসে নিকেল ক্রিস্টালের উপরে পড়েছে এবং ইলেকট্রন এখান থেকে স্ক্যাটারিং হয়েছে, এবং আমরা মুভেবল কালেক্টরের সাহায্যে তার মুভেবল কালেক্টরকে মুভ করিয়ে আমরা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন শো করছি। তো যখন আমি 20 ভোল্টের আমি পোটেনশিয়াল দিলাম তখন গ্রাফ এলো কেমন গ্রাফ এসছে এরকম। তাহলে এটা হচ্ছে কত, যখন আমরা সাপ্লাই করলাম 20 ভোল্টের পোটেনশিয়াল, কত 20 ভোল্ট পোটেনশিয়াল যখন আমরা সাপ্লাই করলাম। আচ্ছা 20 ভোল্ট পোটেনশিয়ালে আমরা কি দেখলাম, ধরো এই পয়েন্টটা হচ্ছে কত 10 ডিগ্রি, এটা হচ্ছে কত না 50 ডিগ্রি, এটা হচ্ছে কত না ধরো 90 ডিগ্রি। তার মানে কি যে এই জিনিসটা থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে 10 ডিগ্রিতে একটা ইন্টেন্সিটি পেয়েছি, 10 ডিগ্রিতে একটা ইন্টেন্সিটি পেয়েছি, 50 ডিগ্রিতে একটা ইন্টেন্সিটি আমরা পাবো অলরেডি, 50 ডিগ্রিতে একটা ইন্টেন্সিটি আমরা পেতে আছি। আচ্ছা 90 ডিগ্রিতে আমরা একটা আরেকটা ইন্টেন্সিটি পেতে আছি। তো এখানে ভালো করে লক্ষ্য করো, যখন 20 ভোল্টের পোটেনশিয়াল দিয়েছি তখন মুভেবল কালেক্টরটাকে আমি এখানে রেখেছি, তার মানে ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রনের মধ্যে অ্যাঙ্গেল কত না 10 ডিগ্রি আছে। তো 10 ডিগ্রিতে আমরা কি দেখলাম, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখলাম
কিভাবে গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো হলো, না যতগুলো ইলেকট্রন এই জায়গাটায় মুভেবল কালেক্টরের উপরে পড়েছে, যখন আমি এখানটায় মুভেবল কালেক্টরটাকে রাখলাম তখন আমি কি দেখলাম, না গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখলাম। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখলাম, তখন আমরা কি দেখলাম, যে মুভেবল কালেক্টরের উপরে কি পরিমাণ ইলেকট্রন পড়েছে, না ইলেকট্রন কম পরিমাণে পড়েছে বলে ডিফ্লেকশন এই পেয়েছি, ডিফ্লেকশন কম পেয়েছি। তাহলে ডিফ্লেকশন ডিপেন্ড করছে কার উপরে, নাম্বার অফ ইলেকট্রনের উপর। তাহলে নাম্বার অফ ইলেকট্রন এই জায়গাটায় কম পড়েছে। তো ধীরে ধীরে আমি মুভেবল কালেক্টরটাকে আমি কি করাতে আছি, মুভ করাতে আছি। তো এমনি করে 50 ডিগ্রি তো আমরা দেখলাম, সাপোজ এইটা এই পজিশনটা হবে 50 ডিগ্রি, তো 50 ডিগ্রি পজিশনে দেখলাম তো এই পরিমাণ ইন্টেন্সিটি একটু বেড়েছে, ইন্টেন্সিটি একটু বেড়েছে মানে কি ইলেকট্রন এই জায়গাটা একটু বেশি পড়ছে। আবার এই জায়গাটায় ধরো মুভেবল কালেক্টরটাকে যখন রেখেছি তখন এই জায়গাটায় মুভেবল কালেক্টরটা সাপোজ এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে যখন আমরা রেখেছি তখন ফাই কত, 90 ডিগ্রি। যে রিফ্লেক্টেড ইলেকট্রন এই পথ বরাবর আসতে আছে, ইনসিডেন্ট ইলেকট্রনের সাথে রিফ্লেক্টেড ইলেকট্রনের অ্যাঙ্গেল কত, না 90 ডিগ্রি। না তখন আমরা কি দেখলাম, আবার ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন কি হয়েছে, কমে গেছে, যার কারণে ইন্টেন্সিটি কমে গেছে। ক্লিয়ার করেছে? এমনি করে 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 আমরা কি করলাম, না এই ফাইন হোল সিলিন্ডারের পোটেনশিয়াল ধীরে ধীরে বাড়াতে থাকলাম। তো এরপরে আমি কত করলাম, সাপোজ ধরো আমি 30 ভোল্ট করলাম। তো 30 ভোল্ট করতে আমরা এরকম দেখলাম। এই ক্ষেত্রে কি হলো, না এই ক্ষেত্রে আমরা একটা পিক পজিশন একটা পেলাম। তো ওই পিক পজিশনটা এবং মিনিমাম মানে পিক ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটির মধ্যে একটু হলেও আমরা ডিফারেন্স পেলাম। তো এরপরে তাহলে এই গ্রাফটা কিসের জন্য এলো, এই গ্রাফটা এলো 30 ভোল্টের জন্য। তো 30 ভোল্টের ক্ষেত্রে আমরা কি করলাম, 10 ডিগ্রি 50 ডিগ্রি 90 ডিগ্রি কাছে চেক করে করে আমরা দেখলাম যে ইন্টেন্সিটি 20 ভোল্টের তুলনায় একটু হলেও ভালো। আমি আরো বাড়ালাম, বাড়াতে আমি 40 ভোল্ট করলাম। কত করলাম, 40 ভোল্ট করলাম। তো 40 ভোল্ট যখন করলাম, কত না 40 ভোল্ট করলাম, তখন মিনিমাম ইন্টেন্সিটি আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মধ্যে আরেকটু ফাইন আমরা ডিফারেন্স পেলাম, খুব সুন্দর ডিফারেন্স পেলাম। তো ফাইন হোল সিলিন্ডারে আমরা কি করতে আছি, পোটেনশিয়াল বাড়াতে আছি। তো এখানটা আমরা মিনিমাম ইন্টেন্সিটি আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মধ্যেও ডিফারেন্স খুব আমরা ভালোভাবে দেখতেও পাচ্ছি। তো এমনি করে করে বাড়াতে দেখা গেছে যে যখন 54 ভোল্ট আমরা যখন সাপ্লাই করি তখন কি দেখা গেছে, এটা হচ্ছে কত না 54 ভোল্ট। যে 54 ভোল্টে যখন আমরা পোটেনশিয়াল সাপ্লাই করি, তো এই জায়গায় হাই টেনশন ব্যাটারিটাকে আমরা কত লিখবো না 54 ভোল্ট যখন আমরা সাপ্লাই করে থাকি তখন মিনিমাম ইন্টেন্সিটি আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মধ্যে খুব সুন্দর ডিফারেন্স পাওয়া গেছে, এবং এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত ডিগ্রি কোণে সবথেকে বেশি হয়ে থাকে, না এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে সবথেকে ভালো পাওয়া যাচ্ছে। তাহলে ফাই ইকুয়াল টু যখন 50 ডিগ্রি তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি খুব ভালো পাওয়া যাচ্ছে। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এখানটায় তৈরি হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এখানটায় কি দেখলাম, না ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তৈরি হচ্ছে। তো চারিদিকে আমরা কি দেখতে পাচ্ছি, কোথাও মিনিমাম, কোথাও আরেকটু বেশি। তো ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে সবথেকে ভালো ইন্টেন্সিটি আমরা পেয়েছি। তারপরে আবার ফাই ইকুয়াল টু 55 ডিগ্রি করেছি, 60 ডিগ্রি করেছি, এমনি করে করে আমরা যখন করেছি তখন আবার ইন্টেন্সিটি ধীরে ধীরে কমতে আছে। ক্লিয়ার হয়েছে? তো আমরা কি দেখলাম, যে এখান থেকে ইলেকট্রনের বিম আসছে। তো 54 ভোল্টে আমি কি দেখলাম, ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেলাম, তো এটা তুলে নাও, তাড়াতাড়ি তোলা হয়েছে, এখানটায় আমরা যা কিছু অবজার্ভ করছি কার থেকে, না গ্যালভানোমিটারের ডিফ্লেকশন থেকে কিন্তু আমরা ইন্টেন্সিটি গণনা করছি। তোলা আছে? তো এই পোরশনটা আমরা মুছে দিয়ে পারি। আমরা এতক্ষণ কি নিয়েছিলাম, ইলেকট্রনের বিম। এবারে শোনো, এবারে কি বলছি, না এতক্ষণ ধরে আমরা ইলেকট্রনের বিম নিয়ে পাচ্ছিলাম, যে এখান থেকে বেশি বেশি পরিমাণে ইলেকট্রন আসছিল। তো ওই ইলেকট্রন ফাইন হোল সিলিন্ডারের মধ্যে দিক দিয়ে যাচ্ছিল। তো আমরা ডিফ্লেকশন পাচ্ছিলাম, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন, ফাই এর বিভিন্ন মানের জন্য ডিফ্লেকশন আলাদা আলাদা পাচ্ছিলাম। এবারে আমি কি করলাম, না একটা
একটা মাত্র ইলেকট্রন আমি পাস করালাম, একটা কি দুটো ইলেকট্রন আমি এই 5 ভোল্ট সিলিন্ডারের মধ্যে পাস করাচ্ছি, সিঙ্গেল ইলেকট্রন কি পাঠাচ্ছি না সিঙ্গেল ইলেকট্রন। ডিভিশন গার্বার কি করলো, ইলেকট্রন বিমের ক্ষেত্রেও করেছিল, আবার কি করলো না একটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হলো। একটা সিঙ্গেল ইলেকট্রন মাইন্ড, একটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হলো। গার্বার এক্সপেরিমেন্টে এবারে আমরা কি ইউজ করতে চলেছি সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে, যে এই বেরিয়াম অক্সাইড থেকে একটা কি দুটো বরঞ্চ তিনটে ইলেকট্রন এই 5 ভোল্ট সিলিন্ডারের মধ্য দিক দিয়ে অতিক্রম করছে। ঠিক আছে, মন দিয়ে শুনুন, একটা কি দুটো ইলেকট্রন এই 5 ভোল্ট সিলিন্ডারের মধ্য দিক দিয়ে অতিক্রম করা শুরু করছে। আচ্ছা, তো একটা কি দুটো ইলেকট্রন যখন এই 5 ভোল্ট সিলিন্ডারের মধ্য দিক দিয়ে আসবে, তখন এই নিকেল ক্রিস্টালের উপর এসে আপতিত হবে, আপতিত হওয়ার পর রিফ্লেকশন হবে। তাহলে একটা কি দুটো ইলেকট্রন যদি আসে, ইলেকট্রন এখন পর্যন্ত আমরা কি মেনেছি না ইলেকট্রন হচ্ছে কি না ইলেকট্রন হচ্ছে কি না স্মলেস্ট ফান্ডামেন্টাল এলিমেন্ট বা পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল, যাকে আমরা কি করতে পারি না ভাঙতে পারি না। প্রোটন নিউট্রন এরা সবই হচ্ছে কি স্মলেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। তো ইলেকট্রনও স্মলেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, যেখানে এখানে আমরা কি ইউজ করছি ইলেকট্রনকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি। তো ইলেকট্রন হচ্ছে স্মলেস্ট ফান্ডা, যাকে আমরা কি করতে পারি না ভাঙতে পারি না। তো এই ইলেকট্রন নিকেল ক্রিস্টালের উপর আপতিত হওয়ার পর রিফ্লেকশন হবে। যদি পার্টিকেল হয়ে থাকে, ইলেকট্রন তো স্মলেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, তো পার্টিকেল তো রিফ্লেকশনে আমরা কি দেখব যে একটা জায়গায় এসে আপতিত হবে, মুভেবল কালেক্টরের উপরে যে কোনো একটা জায়গায় এসে আপতিত হবে। তো এখানটায় দেখা গেছে কি না এই মুভেবল কালেক্টরটাকে আমরা সার্কুলার স্কেল বরাবর যেমন করে আমরা মুভ করতে আছি, তেমন করে আমরা চারিদিকে ডিফ্লেকশন পাচ্ছি গ্যালভানোমিটারের। তো গ্যালভানোমিটারের চারিদিকে যদি আমরা ডিফ্লেকশন পেতে থাকি, গ্যালভানোমিটারের চারিদিকে যদি ডিফ্লেকশন পেতে থাকি, তো একটাই তো ইলেকট্রন পাঠিয়েছি, একটা কি দুটো ইলেকট্রন পাঠিয়েছি, তো চারিদিকে ডিফ্লেকশন কেন হবে, যে কোনো একটা জায়গায় ডিফ্লেকশন হবে। তো চারিদিকে ডিফ্লেকশন হচ্ছে মানে কি চারিদিকে ইলেকট্রন এসে পড়ছে। তো চারিদিকে ইলেকট্রন এসে পড়া মানে আমরা কি বুঝবো না এই ইলেকট্রন এখানটায় ওয়েভ নেচার দেখাচ্ছে। আরে চারিদিকে কখন আসবে ডিফ্লেকশন, কখন আসবে চারিদিকে যখন ইলেকট্রন আসতে থাকবে তখন আমরা কি দেখবো না চারিদিকে ওয়েভ যাচ্ছে। তো চারিদিকে ওয়েভ যাচ্ছে মানে কি মুভেবল কালেক্টরটাকে যেখানে রাখছি সেখানে ডিফ্লেকশন, যেখানে রাখছি সেখানে ডিফ্লেকশন। তো একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন আসছিল, তো একটা জায়গাতে ডিফ্লেকশন হওয়ার কথা ছিল, তো চারিদিকে কেন আসবে? তো চারিদিকে আসছে মানে ওই ইলেকট্রনটা কি হয়ে গেছে না ওয়েভে পরিণত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে, চারিদিকে কি হচ্ছে স্ক্যাটার হয়ে গেছে। তো কোথাও দেখা গেছে কি কোথাও দেখা গেছে ইন্টেন্সিটি বেশি, কোথাও দেখা গেছে কম। তো মুভেবল কালেক্টরটাকে আমরা মুভ করাতে করাতে আমরা দেখতে পাচ্ছি কি কোথাও ইন্টেন্সিটি বেশি, কোথাও ইন্টেন্সিটি কম। তো ইন্টেন্সিটি যেখানে বেশি সেখানে পিক পয়েন্ট বানিয়েছে, ইন্টেন্সিটি যেখানে কম সেখানে সেখানে মিনিমাম ইন্টেন্সিটি বানিয়েছে। ক্লিয়ার হয়েছে? তো এই নিকেল ক্রিস্টালের উপর ইলেকট্রন আসার পর ও চারিদিকে স্ক্যাটার হয়েছে। তো এখান থেকে আমরা এই সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে অবজার্ভ করে দেখা গেছে কি সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে অবজার্ভ করে দেখা গেছে কি না হাই টেনশন ব্যাটারি কততে আছে না 54 ভোল্টে আছে। তো যখন 5 ভোল্ট সিলিন্ডারকে 54 ভোল্টে আমরা রেখেছি পজিটিভ, উপরন্তু পজিটিভ পটেনশিয়ালে যখন আমরা রেখেছি তাকে 5 ভোল্ট সিলিন্ডারকে, তখন কি দেখা গেছে না এদিকে হচ্ছে কি 5। তো একটা ইলেকট্রনের জন্য কিন্তু মুভেবল কালেক্টরটাকে আমরা মুভ করাতে 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 আমরা চারিদিকে দেখতে আছি কি দেখলাম। আর এদিকে আমরা কি নিয়েছি না ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি মানে হচ্ছে কি the number of electron, যে নাম্বার অফ ইলেকট্রন যেমন করে মুভেবল কালেক্টরের উপরে পড়বে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন তেমন হবে, কারণ the deflection of galvanometer is directly proportional to the number of electron. তো যেমন করে মুভেবল কালেক্টরের উপরে ইলেকট্রন এসে পড়বে তেমন করে ডিফ্লেকশন আমরা পাবো, যেখানে বেশি পড়বে সেখানে বেশি পাবো, যেখানে কম পড়বে সেখানে কম পাবো। তো এখানেও দেখা গেছে কি না 5 আর ইন্টেন্সিটির গ্রাফ কেমন এসছে না গ্রাফ এইরকমই এসছে।
গ্রাফ এরকমই এসছে যে এই পিক ভ্যালুটা ফাই এর কত ডিগ্রিতে দেখিয়েছে না, ফাই যখন 50 ডিগ্রি, ফাই যখন 50 ডিগ্রি তখনও দেখা যাচ্ছে কি না সিঙ্গেল ইলেকট্রনের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তো সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রেও গ্রাফ সেম। এই গ্রাফটা অফকোর্স কত ভোল্টের জন্য না 54 ভোল্টের জন্য। ক্লিয়ার? তো এখানে আমাদের একটাই কোশ্চেন যে একটা সিঙ্গেল ইলেকট্রন সে তো পার্টিকেল নেচার দেখানোর কথা, তো নিকেল ক্রিস্টাল থেকে কেনই বা সে স্ক্যাটার করলো, কেনই বা চারিদিকে ছড়িয়ে গেল? তাহলে নিকেল ক্রিস্টালের কি এমন গুণ ছিল যে সে চারিদিকে ছড়িয়ে গেল? বা নিকেল ক্রিস্টালের সাথে ইলেকট্রনের মধ্যে কি এমন সম্পর্ক ছিল যে চারিদিকে ছড়িয়ে গেল? বিভিন্ন রকম কোশ্চেন আমাদের মধ্যে আসতে থাকে। তো এই কোশ্চেনটাকে ইজি করানোর জন্য আমরা কার হেল্প নেব না ব্রাগস ল হেল্প নেব। তো নেক্সট আমরা কি নেব? ব্রাগস ল। ক্লিয়ার? তো এতদূর পর্যন্ত আমাদের বোঝা গেল যে এখানে আমরা কি ইউজ করেছি না সিঙ্গেল ইলেকট্রন। আমরা প্রিভিয়াসে আমরা কি ইউজ করছিলাম ইলেকট্রনের বিম, এখানে আমরা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখলাম। আমরা এবার খুঁজতে চলেছি কি না এই ইলেকট্রন নিকেল ক্রিস্টালের এসে কেনই বা ডিফ্লেকশন হয়েছে, সরি কেনই বা স্ক্যাটারিং হয়েছে, যে চারিদিকে ছড়িয়ে গেছে। কেন চারিদিকে ছড়িয়ে গেছে? কেন চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য কোথাও ইন্টেন্সিটি বেশি, কোথাও ইন্টেন্সিটি কম। তো এর জন্য আমরা হেল্প নিয়েছি কি ব্রাগস ল। তো ব্রাগস ল কি হয়ে থাকে, আমি টোটাল টাইপের আমি রাফ করব। ক্লিয়ার? মুছি? আচ্ছা, তো এবারে দেখো যে ব্রাগস ল কি বলছে, যে কেনই বা আমরা এখানটায় আমরা ব্রাগস ল নিলাম, কেনই বা আমরা ব্রাগস ল নিলাম। ছবিটা তোমরা তুলে নিয়েছো? তো ছবিটা তুলে নেবে, নাহলে স্ক্রিনশট নিয়ে পরে খাতায় তুলে নাও। আচ্ছা, ব্রাগস ল কি বলছে না, ব্রাগস ল বলছে আমরা শুধু অনলি ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্যই তুলবো। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি জন্য হয়ে থাকে একটা কথা আমি বলি, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কেন হচ্ছে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম বা ইন্টেন্সিটি মিনিমাম কেন হচ্ছে, মিনিমাম কেন হচ্ছে না, কারণ হচ্ছে যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম তখনই হচ্ছে না যখন ইনসিডেন্ট যখন ম্যাক্সিমাম ইনসিডেন্ট ইলেকট্রন হচ্ছে, ইনসিডেন্ট ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। যখন মিনিমাম কখন হচ্ছে না যখন ইনসিডেন্ট ইলেকট্রন ইজ মিনিমাম। ক্লিয়ার? তো ইনসিডেন্ট ইলেকট্রন যখন ম্যাক্সিমাম তখন আমরা কি পাচ্ছি না গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আমরা বেশি পাচ্ছি, আমরা তখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাচ্ছি। আর যখন কম তখন আমরা কি পাচ্ছি মিনিমাম পাচ্ছি। তো আমরা ওভারঅল সব জায়গাতে তো আমরা পাচ্ছিলাম মিনিমাম ডিফ্লেকশন, ওভারঅল আমরা কি পাচ্ছিলাম সব জায়গায় আমরা ডিফ্লেকশন পাচ্ছিলাম। তো এই ডিফ্লেকশন হচ্ছে মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কেন এলো না, অবশ্যই ওই জায়গায় সবগুলো ইলেকট্রন এসে ওইখানটায় পড়েছে, তার মানে সবগুলো ইলেকট্রন এসে ওইখানটায় আপতিত হয়েছে। তার মানে এখানে সবগুলো ইলেকট্রন যখন এক জায়গায় আপতিত হয় তখন সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করে। তার মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেখানে হচ্ছে সেখানে সব ইলেকট্রন এক জায়গায় পড়েছে, মানে এখানটায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়েছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হচ্ছে। আর মিনিমাম ডিফ্লেকশন যেখানে হচ্ছে সেখানে কি হয়েছে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে। তো আমরা একমাত্র খুঁজতে চলেছি কি না ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে কেন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হলো। ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে আমরা কি খুঁজতে চলেছি না ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়েছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছি। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছি মানে ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে আমরা সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, সেন্ট্রাল কনস্ট্রাকটিভ
ইন্টারফারেন্স পাবো। আরে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় হবে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় হবে? অবশ্যই সেন্ট্রাল, আমরা ওয়াইডিএসসি তে আমরা জেনে এসেছি। আচ্ছা, তো সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা খুঁজবো। তো আমরা এবারে হেল্প নিচ্ছি কি না ওই নিকেল ক্রিস্টালের উপর, এটা ছিল আমাদের নিকেল ক্রিস্টাল যেখানে ইলেকট্রন এসে পড়েছে। কটা ইলেকট্রন? না সিঙ্গেল ইলেকট্রন। কটা ইলেকট্রন? না সিঙ্গেল ইলেকট্রন। তো সিঙ্গেল ইলেকট্রন এসে পড়েছে, পড়ার পর এখান থেকে কি হয়েছে না স্ক্যাটার হয়ে গেছে। এখান থেকে চারিদিকে কি হয়েছিল? স্ক্যাটার হয়ে গেছিল, যার জন্য মুভেবল কালেক্টরে আমরা কি পাচ্ছিলাম? চারিদিকে আমরা ডিফ্লেকশন পেতেছিলাম। যে আমাদের কোশ্চেন হচ্ছে এখানটায় যে এটা হচ্ছে আমাদের কি না নিকেল ক্রিস্টাল। তো নিকেল ক্রিস্টালে এবং ক্রিস্টালের সাথে ইলেকট্রনের দ্বার কি এমন এখানে ঘটনা ঘটেছিল যার জন্য এই জিনিসটা ঘটেছে। তো আমরা ব্রাগস ল হেল্প নেব। ব্রাগস ল নিয়েছি। ব্রাগস ল ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ব্রাগস ল ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ব্রাগস ল কি বলতে চাইছে? ব্রাগস ল ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স at ব্রাগস ল ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স at ক্রিস্টাল। কার জন্য? না ক্রিস্টালের জন্য ব্রাগস ল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের যে ইকুয়েশন দিয়েছিলেন সেটা হচ্ছে কি না 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। এখানটা ভালো করে খেয়াল রাখবে, d হচ্ছে কি না d হচ্ছে ডিসটেন্স বিটুইন টু অ্যাটমিক লেয়ার। থিটা হচ্ছে কি না থিটা হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রন অ্যাঙ্গেল বিটুইন, লিখো অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট ইলেকট্রন and atomic layer ক্লিয়ার? আচ্ছা, n হচ্ছে কি না n হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমাম। আমরা তো এখানে সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা পেতে চলেছি। তো সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে n = কত হবে? 1। তো সেটা আমরা পরে বসাবো। তো ইকুয়েশনের মধ্যে d হচ্ছে কি ডিসটেন্স বিটুইন টু অ্যাটমিক লেয়ার, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট ইলেকট্রন এন্ড অ্যাটমিক লেয়ার, আর n হচ্ছে কি নাম্বার অফ ম্যাক্সিমাম। তো এটা ছিল কি ইনসিডেন্ট ইলেকট্রন, এটা কি ছিল রিফ্লেক্টেড ইলেকট্রন, এটা কি ছিল ফাই, বলাবে না। তো ক্রিস্টাল, এখানে আমরা কি ক্রিস্টাল ইউজ করেছি? নিকেল ক্রিস্টাল। দেখো সব ক্রিস্টালের ক্ষেত্রে না অ্যাটমের সজ্জা কিন্তু সমান নয়। তো নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটমের সজ্জা এরকম, নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটমের সজ্জা একটু আলাদা হয়। কেমন না একটা স্ট্রেট লাইনে থাকে, যদি সবগুলো একই সোজাই থাকতে থাকে, এইভাবে অবস্থান করে, সোজাই অবস্থান করে। ক্লিয়ার করতে পারলাম? অ্যাটমের সজ্জাগুলো এরকম হয়ে থাকে, সোজাই অবস্থান করে। তো এবারে আমি কি করেছি, এখানে আমরা নিকেল ক্রিস্টাল রয়েছে, একটা সিঙ্গেল ইলেকট্রন এসে পড়েছে, আমি মিনিমাম দুটো ইলেকট্রন নিচ্ছি। তো ইলেকট্রন এসে আমি মানলাম এই অ্যাটমটার উপরে পড়েছে, এটা হচ্ছে কি না ইনসিডেন্ট ইলেকট্রন। তো এই ইনসিডেন্ট ইলেকট্রন এটা হচ্ছে আমাদের কি নিকেল ক্রিস্টাল, এটা হচ্ছে আমাদের নিকেল ক্রিস্টাল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নিকেল ক্রিস্টাল। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা দাঁড়াও দেখে নিচ্ছি, এটা হচ্ছে কি না নিকেল ক্রিস্টাল। ওকে, তো ডি কোনটা না এটা হচ্ছে অ্যাটমিক লেয়ার একটা, এটা একটা অ্যাটমিক, দুটো অ্যাটমিক লেয়ারের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা এই ইনসিডেন্ট ইলেকট্রন এসে পড়েছে, দিয়ে নিকেল ক্রিস্টাল থেকে কি হয়েছে? রিফ্লেক্ট করেছে। তো নিকেল ক্রিস্টাল থেকে কি হয়েছে? রিফ্লেক্ট করেছে। তো ইনসিডেন্ট ইলেকট্রন আর এটা হচ্ছে রিফ্লেক্টেড ইলেকট্রন। বোঝা গেছে? আচ্ছা, তো ফাই কি হচ্ছিল? ইনসিডেন্ট ইলেকট্রন আর রিফ্লেক্টেড ইলেকট্রনের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছিল কি না আমাদের ফাই, এইটা হচ্ছে আমাদের ফাই। আচ্ছা, আমি আরেকটা ইলেকট্রন আমি নিলাম, সাপোজ আমি আরেকটা ইলেকট্রন এসে আমি নিলাম। ক্লিয়ার? আরেকটা ইলেকট্রন আমি নিলাম,
ওকে, আচ্ছা, তো এই ইলেকট্রনটা এসে আপতিত হয়েছে, এই পাশ দিয়ে নির্গত হয়েছে, এটাও ইনসিডেন্ট ইলেকট্রন, এটা হচ্ছে রিফ্লেক্টেড ইলেকট্রন, দুটো অ্যাটমিক লেয়ারের উপরে পড়েছে। আচ্ছা, তো এবারে শোনো, তো থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট ইলেকট্রন আর অ্যাটমিক লেয়ার, তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রন আর এটা হচ্ছে কি অ্যাটমিক লেয়ার, এটা অ্যাটমিক লেয়ার, এটা অ্যাটমিক লেয়ার, তাহলে এটা হচ্ছে কি আমাদের থিটা, এটা হচ্ছে কি আমাদের থিটা। ওকে, আচ্ছা, তো এবারে আমি কি করলাম, না এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি একটা বাইসেক্টর টানলাম, আমি কি করলাম, একটা বাইসেক্টর টানলাম। আচ্ছা, তো ইনসিডেন্ট ইলেকট্রন, তো বাইসেক্টর টেনেছি। আচ্ছা আচ্ছা, তো এবারে দেখো যে এই ইলেকট্রনটা যখন এখানে এসে পৌঁছাচ্ছে, এই ইলেকট্রনটা কোথায় এসে পৌঁছাচ্ছে, তো এবারে শোনো যে এই ইনসিডেন্ট ইলেকট্রনটা যখন এই পজিশনে এসে পৌঁছেছে, তখন এই ইনসিডেন্ট ইলেকট্রনটা কোথায় এসে পৌঁছেছে, দেখো এই ইনসিডেন্ট ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, তখন আমি দেখতে পাচ্ছি কি এই ইলেকট্রনটা, এটা ধরো ফার্স্ট ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন, তো ফার্স্ট ইলেকট্রনটা যখন অ্যাটমিক লেয়ারের উপর ইনসিডেন্ট করেছে, সেকেন্ড ইলেকট্রনটা কিন্তু তখনও পর্যন্ত এই অ্যাটমিক লেয়ারের উপর ইনসিডেন্ট করেনি, তো তখন পর্যন্ত সেকেন্ড ইলেকট্রনটা এই পজিশনে আছে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আবার দেখো ফার্স্ট ইলেকট্রনটা যখন রিফ্লেক্ট করছে, তো সেকেন্ড ইলেকট্রনটা তখনও পর্যন্ত রিফ্লেক্টেডই যায়নি, তাহলে সেকেন্ড ইলেকট্রনটা তখন পর্যন্ত আমরা কোথায় দেখব, না এতটা পিছিয়ে আছে, তাহলে এর যখন রিফ্লেকশন এখান থেকে শুরু, তখন ইলেকট্রন কিন্তু সেও এখন এখানে, দেখো এখান থেকে রিফ্লেক্টেড ইলেকট্রন আর এখান থেকে রিফ্লেক্টেড ইলেকট্রন সেম, কিন্তু এই ইলেকট্রনটার ইনসিডেন্ট আর রিফ্লেকশনের মধ্যে আর এই ইলেকট্রনটার ইনসিডেন্ট আর রিফ্লেকশনের মধ্যে এটাই হচ্ছে কি তার পাথ ডিফারেন্স, এটাই হচ্ছে কি তার পাথ ডিফারেন্স। আচ্ছা দেখো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কেন তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তৈরি হয়েছে মানে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়েছে, তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কেন তৈরি হবে, অফকোর্স ডিফ্রাকশন তৈরি করছে, অফকোর্স কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন তৈরি হবে, ডিফ্রাকশন পরের কথা, যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কেন তৈরি হচ্ছে, না অবশ্যই পাথ ডিফারেন্সের সৃষ্টি হচ্ছে। তো এখানে দুটো ইলেকট্রনের মধ্যে অবশ্যই আমরা কি দেখতে পেলাম, একটা পাথ ডিফারেন্সের সৃষ্টি হয়েছে, যে এই ইলেকট্রনটা যখন এই পজিশনে, তখন সেকেন্ড ইলেকট্রনটা এখানে। দ্বিতীয় ক্ষেত্রে রিফ্লেকশন থেকে আমরা দেখো এই ইলেকট্রন যখন রিফ্লেক্ট করছে, তখন এই ইলেকট্রনটা এতটা পথ যাওয়ার পর এর সাথে আবার সেম ডিসটেন্স কভার করবে, তাহলে এই পরিমাণ ডিসটেন্সটা এর থেকে সেকেন্ড ইলেকট্রনটা বেশি পথ অতিক্রম করছে, তাহলে এই পয়েন্টটা আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম আমি সি। আচ্ছা, তো সেকেন্ড ইলেকট্রনটা কতটা পথ বেশি অতিক্রম করলো, তাহলে পাথ ডিফারেন্স আমরা কত পেলাম, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পাথ ডিফারেন্স আমরা কত পাচ্ছি, পাথ ডিফারেন্স কত, পাথ ডিফারেন্স ইকুয়াল টু এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। ওকে, আচ্ছা, তো এবি ভ্যালু কত হবে, আচ্ছা দেখো এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, না এই অ্যাঙ্গেলটাও 90 মাইনাস থিটা। আচ্ছা, কারণ এটাও থিটা। আচ্ছা, তো এবারে দেখো যে এইটা কত, এটা হচ্ছে কত ডি, তাহলে ডি এর এই কম্পোনেন্টটা হচ্ছে কি cos, ডি এর এই কম্পোনেন্টটা হচ্ছে কি ডি cos থিটা, তাহলে এবি হচ্ছে আমার কি, না এবি হচ্ছে ডি cos 90 মাইনাস থিটা, বিসি হচ্ছে কত, না এটা হচ্ছে ডি, তো ডি এর এই কম্পোনেন্টটা কত, অলসো cos, তাহলে এটা আমি কত লিখবো, ডি cos 90 মাইনাস থিটা, তো অফকোর্স আমি কত লিখবো, 2d sin থিটা। তো পাথ ডিফারেন্সকে আমরা কিভাবে ডিনোট করে থাকি, না ডেল এক্স, তাহলে ডেল এক্স ইকুয়াল টু আমি কত পেলাম, না 2d sin থিটা। তো আমরা অনলি ফর বার করতে চলেছি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য, তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাথ ডিফারেন্সের ল্যামডার কোন কোন ভ্যালুর জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে থাকে, তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ইন্টারফারেন্সের জন্য পাথ ডিফারেন্স কি হয়ে থাকে, না ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা ইত্যাদি, তার মানে আমি কি লিখতে পারি, ডেল এক্স ইকুয়াল টু n ল্যামডা,
কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমি কি লিখতে পারি ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা। তো ইকুয়েশন এটাকে 1 আর এটাকে ইকুয়েশন আমি 2 দিলাম। তো ডেল এক্স ইকুয়াল টু আমি কত লিখবো, ডেল এক্স ইকুয়াল টু এখানে লিখি না, ডেল এক্স ইকুয়াল টু আমি কি লিখলাম না ডেল এক্স, আচ্ছা এটা ডেল এক্স এটাও ডেল এক্স, তাহলে 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা, তাহলে 2d sin θ, আচ্ছা এইখানটায় লিখবো, আচ্ছা এইখানটায় লিখছি 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা। এটাই হচ্ছে কি না ব্রাগস ল, এটাই হচ্ছে ব্রাগস ল। ওকে, তো ব্রাগস ল ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এট ক্রিস্টাল। তো ক্রিস্টালের ক্ষেত্রে ব্রাগস ল কি হয়ে থাকে না 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা। ক্লিয়ার, বলা গেছে। তো আমরা বার করব কি না 550 ডিগ্রিতে আমরা কি দেখছিলাম না সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে পোটেনশিয়াল যখন 54 ভোল্ট ছিল তখন 550 ডিগ্রিতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছিলাম, সেটা হয়েছিল কি সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা ব্রাগস ল থেকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলাও আমরা ডিরাইভ করে নিয়েছি। তো বাকি সাইডটা আমি মুছে দিই, বাকি সাইডটা আমি মুছে দিচ্ছি। যদি আমি মুছে দিলাম ডায়াগ্রামটা, মোছাটা উচিত ছিল না, উপরেরটা মুছলে ভালো হতো, উপরেরটা মুছলে ভালো হতো। ঠিক আছে, আমাকে আবার নালে করতে হবে যে এই হচ্ছে আমাদের অ্যাটমিক লেয়ার। ক্লিয়ার, এটা একটা অ্যাটমিক লেয়ার ছিল, এটা একটা অ্যাটমিক লেয়ার ছিল। তো ইলেকট্রন এসে আপতিত হওয়ার পর রিফ্লেক্ট করেছিল, আরেকটা ইলেকট্রন এসে আপতিত হওয়ার পর রিফ্লেক্ট করেছিল। এটা হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রন, এটা হচ্ছে রিফ্লেক্টেড ইলেকট্রন, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন। আর এটা কি ছিল তাদের মধ্যকার বাইসেক্টর। টোটাল এন্ড ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড এর মধ্যবর্তী কোণ কত ছিল না 5। তো যে 5টা 50 ডিগ্রিতে সবথেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছিলাম, তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্যই আমরা তো খুঁজতে চলেছি। তো 5 ইকুয়াল টু এখানে কত 50 ডিগ্রি। আচ্ছা 5 যদি এটা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কত 5/2, এটা হচ্ছে কত 5/2। আচ্ছা এটা কত ছিল থিটা। আমাদের ইকুয়েশন আমরা কি বার করতে চলেছি, যে ওয়েভ লেন্থ আমরা বার করতে চলেছি। আমরা কি বার করতে চলেছি ওয়েভ লেন্থ। দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বানাচ্ছে মানে কি যে ডিফ্রাকশন হতে আছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বানাচ্ছে মানে কি না ডিফ্রাকশন হচ্ছে, কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম, তার মানে কি ডিফ্রাকশন হচ্ছে। আচ্ছা তো আমরা এখানে ওয়েভ লেন্থ আমরা বানাবো, যে ওয়েভ লেন্থ কি পরিমাণ ওয়েভ লেন্থ হয়ে থাকে। তো 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা ইকুয়েশনে ল্যামডা আমরা বার করব সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। তো সেন্ট্রাল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে n ইকুয়াল টু কত 1 হয়ে থাকে, তার মানে 2d sin θ ইকুয়াল টু ল্যামডা। ক্লিয়ার। আচ্ছা তো থিটার ভ্যালু আমার জানা খুব প্রয়োজন। আচ্ছা একটা জিনিস গিভেন ভ্যালু যে নিকেল ক্রিস্টালের দুটি অ্যাটমিক লেয়ারের মধ্যবর্তী মানে কি ডি ইকুয়াল টু কত হয়ে থাকে না 0.91 অ্যাংস্ট্রম। দুটো অ্যাটমিক লেয়ারের মধ্যে পাশাপাশি দুটো অ্যাটমিক লেয়ারের মধ্যে ডিসটেন্স কত হয়ে থাকে 0. মানে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে কত না ডি। ক্লিয়ার। আচ্ছা আমাকে থিটা বার করতে হবে, তাই না? আচ্ছা এখান থেকে দেখো থিটা প্লাস 5/2 ইকুয়াল টু কত 90। তো থিটা ইকুয়াল টু 90 মাইনাস 5/2। তো আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় দেখেছি 5 ইকুয়াল টু 50 তে। দ্যাট মিন্স 50 যদি আমরা বসাই 90 মাইনাস 25 দ্যাট মিন্স কত না 65 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু কত 65 ডিগ্রি। তাহলে ডি ইকুয়াল টু কত না 2 ইনটু 0.91 অ্যাংস্ট্রম ইনটু sin থিটা। sin থিটা ইকুয়াল টু কত না sin 65 ডিগ্রি ইকুয়াল টু ল্যামডা। sin 65 ডিগ্রি ইকুয়াল টু ল্যামডা। তো এর অ্যানসার আসে কত ল্যামডা ইকুয়াল টু 1.65 অ্যাংস্ট্রম। তাহলে সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এখানে কি ফেলেছি সিঙ্গেল ইলেকট্রন। তো সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ওয়েভলেন্থ কত হয়ে থাকে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে ইলেকট্রনের ওয়েভলেন্থ কত হয়ে থাকে 1.65 ডিগ্রি, 65 অ্যাংস্ট্রম। দ্যাট মিন্স ল্যামডা যখন আমরা গিভেন করতে পেরেছি তার মানে এই ইলেকট্রন ওয়েভ নেচার শো করছে। তো ওয়েভ নেচার শো করছে
ল্যামডা কি হচ্ছে না ওয়েভ নেচার শো করছে, উপরন্ত আমরা চারিদিকে ইন্টেন্সিটি পাচ্ছিলাম, তো দ্যাট মিন্স অবশ্যই ওয়েভ, না হলে পার্টিকেল হলে তো একটা দিকে যেত, তো ওয়েভ নেচার শো করছে। ক্লিয়ার? তো এটা তো আমরা কি করলাম না, আমরা এটাই শুধু দেখার ছিল যে নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে থাকে, তার জন্য আমি হেল্প নিয়েছিলাম। আদারওয়াইজ ব্রাগস ল থেকে আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে কি এসছে না, এখান থেকে ডিভিশন গারমানের এক্সপেরিমেন্টকে আমরা অ্যাপ্লাই করেছি। তো আমরা ডিভিশন গারমানের এক্সপেরিমেন্ট থেকে একটা ইলেকট্রনের আমরা ওয়েভলেন্থ বার করেছি। তো ডিভিশন গারমানের এক্সপেরিমেন্ট যে ডি ব্রগলির এক্সপেরিমেন্টকে স্যাটিসফাই করেছে কিনা সেটা তো আমাদের টেস্ট করার আছে। তো ডি ব্রগলির হাইপোথেসিসে যে ল্যামডা ছিল সেটা কি ছিল না, ডি ব্রগলি হাইপোথেসিস। তো ডি ব্রগলি হাইপোথেসিসে ডি ব্রগলি যে ল্যামডাটা দিয়েছিলেন সে ল্যামডা ইকুয়াল টু কি h/p। তো h/, আমরা কি লিখতে পারি nv। তো ডি ব্রগলি ইলেকট্রনের ক্ষেত্রে যে ল্যামডা ভ্যালু দিয়েছিলেন সেটা কত না, ইলেকট্রনের ক্ষেত্রে যে ইকুয়েশন দিয়েছিলেন লা, এটা তো ইকুয়েশন, ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর ইলেকট্রনের জন্য কি বলেছেন না, ল্যামডা ই ইকুয়াল টু h/me ইনটু ve। ক্লিয়ার? তো এটাকে আমরা ডেরিভেশন করার পর আমরা লেকচার 3 তে একে ডেরিভেশন করে এসেছি। তো ওভারঅল আমরা যেটা পেয়েছিলাম যে ইলেকট্রন এখানে কেমন ইলেকট্রন না, এক্সিলারেটিং ইলেকট্রন। তো এক্সিলারেটিং ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি পেতাম না, √150/v, যেটা ভ্যালু আমাদের আসতো কত 12.27 √v। ভি হচ্ছে কি না তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো আমরা এই ইকুয়েশনে বসাতে চলেছি কি, এই ইকুয়েশনে বসাতে চলেছি আমাদের 54 ভোল্টের প্রাপ্ত ভ্যালু। ক্লিয়ার? আমাদের 54 ভোল্টের প্রাপ্ত ভ্যালু আমরা বসাবো, যে ল্যামডার ভ্যালু আমরা বার করব। তো ওভারঅল আমরা কি করলাম, এই ইকুয়েশনটা নিব না, এই ইকুয়েশনে বসাচ্ছি। তো √150 বাই পোটেনশিয়াল হচ্ছে কত না 54 ভোল্ট, পোটেনশিয়াল হচ্ছে কত না 54 ভোল্ট। তো এর ভ্যালু বেরিয়েছিল কত না 1.67 অ্যাংস্ট্রম। কত বেরিয়েছে না, এই ইকুয়েশনটা কিসের জন্য না অ্যাংস্ট্রমে, ইন অ্যাংস্ট্রম। তাহলে অলরেডি আমরা কিসে পেয়েছি 1.67 অ্যাংস্ট্রম। তো ডি ব্রগলির হাইপোথেসিস থেকে যে ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রনের যে ওয়েভলেন্থ আমরা পেয়েছিলাম সেটার সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং ডি ব্রগলির হাইপোথেসিস থেকে প্রাপ্ত ল্যামডার ভ্যালু প্রায় কাছাকাছি। তো এরই জন্য ইনি ডিভিশন গারমার নোবেল প্রাইজ পান এবং তার সাথে ডি ব্রগলিও নোবেল প্রাইজ পান। ওকে, তো আরো একটু শোনো যে এখানটায় কি দেখা গেছে না, ইলেকট্রন যেমন করে পাথ ডিফারেন্স সৃষ্টি করেছে, পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্সের জন্য ইন্টারফারেন্স এসেছিল। তো ওই ইন্টারফারেন্স থেকে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির অ্যাপ্লাই করেছি, সেখান থেকে আমরা ল্যামডা ক্যালকুলেট করেছি। তো ল্যামডা থেকে আমরা বুঝতে পেরেছি যে ওয়েভলেন্থ যখন আছে তখন ইলেকট্রন ওয়েভ নেচার শো করছে, আর ইন্টারফারেন্স হচ্ছে মানে ডিফ্রাকশন শো করছে। ক্লিয়ার? ইন্টারফারেন্স যখন সৃষ্টি করছে তখন ডিফ্রাকশন শো করছে। তো ইলেকট্রনের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে ইলেকট্রন ডিফ্রাকশন শো করছিল, ইভেন প্রোটন নিউট্রন এরাও ডিফ্রাকশন শো করেছে। উপরন্তু বর্তমানে অ্যাটমও পর্যন্ত ডিফ্রাকশন শো করেছে। আরো শোনো, আরো আশ্চর্যজনক কথা হচ্ছে কি না 1980 সালে কাছাকাছি 1980 সালের দিকে, আমার সালটা ঠিকঠাক মনে নেই, 1980 সালের দিকে যে আয়োডিনের মলিকুল অ্যাটমের থেকেও বড়, ইলেকট্রন হচ্ছে সবথেকে ছোট, তারপরে প্রোটন নিউট্রন এদের থেকে অ্যাটম আরো বড়। তো প্রোটন নিউট্রনের তুলনায় অ্যাটম আরো বড়, অ্যাটমের থেকে মলিকুলস আরো বড়। তো আয়োডিনের মলিকুলস এর উপরেও যখন এক্সপেরিমেন্ট করা হলো তখন আয়োডিনের মলিকুলস পর্যন্ত ডিফ্রাকশন শো করেছে, আয়োডিনের মলিকুলস পর্যন্ত ডিফ্রাকশন শো করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পার্টিকেলের ওয়েভ নেচার থাকতেই পারে। তো অবশ্যই এখানটা আমরা কি দেখতে পাচ্ছি না স্মলেস্ট পার্টিকেল হতে হবে, খুবই ক্ষুদ্র একটা স্মলেস্ট পার্টিকেল।
ক্লিয়ার? তো ডিভিশন গার্মার এক্সপেরিমেন্ট থেকে একদম সম্পূর্ণরূপে আলাদা যে ইলেকট্রন যখন ডিফ্রাকশন করছিল না, তখন ইলেকট্রন যখন স্ক্রিনের উপরে ডিফ্রাকশন করছে, তো ইলেকট্রনকে আমি কি করলাম, সাপোজ ধরো আমি কি করলাম, ওয়াইডিএসি তে দুটো স্লিট ছিল, ওই দুটো স্লিট দিয়ে যখন আমি ইলেকট্রনকে আমি পাস করালাম, ওই স্লিট দিয়ে যখন দুটো ইলেকট্রনকে আমি পাস করাচ্ছি, তখন সামনে কি আছে, স্ক্রিন। তো সামনে স্ক্রিনে ওই ইলেকট্রন গুলো ডিফ্রাকশনের প্যাটার্ন সৃষ্টি করতে আছে, ফ্রিঞ্জ তৈরি করছে, যে সেন্ট্রালে ম্যাক্সিমাম, তার পাশে মিনিমাম, তার থেকে একটু কম, তার থেকে একটু কম। এবার সেন্ট্রালে হচ্ছে কি একদম ওই স্লিটের পুরো একদম মধ্যখানে সেন্ট্রাল তৈরি করেছিল ওয়াইডিসি তে, আমরা দেখেছি ইন্টারফারেন্স তৈরি করে, তার এপাশে গেছে একটু কম একটু কম একটু কম, একদম মিনিমাম, এপাশে সেন্ট্রাল থেকে কম কম হতে হতে একদম মিনিমাম। তো ইন্টারফারেন্স তৈরি করেছে, তো ইলেকট্রনও তেমন করে ওই স্লিট দুটোর মধ্য দিক দিয়ে পাস করেছে এবং ইন্টারফারেন্স তৈরি করেছে। ইলেকট্রন যদি পার্টিকেল হতো তাহলে কিন্তু দুটো স্লিটের মধ্য দিক দিয়ে পাস করতো, দু জায়গায় আপতিত হতো। এত জায়গায় আপতিত হতো কেন? তাহলে একাধিক ইন্টারফারেন্স যখন তৈরি করেছে, অবশ্যই অবশ্যই আমি কি বলবো, যে ইলেকট্রন ডিফ্রাকশন তৈরি করছে। ক্লিয়ার? ইভেন তুমি ধরো ইলেকট্রনকে ওয়াইডিএসির মধ্য দিক দিয়ে চালনা করছো, তো চালনা করার পর তুমি ইলেকট্রনকে চালনা করলে, তারপরে তুমি কি করলে, চোখটা বন্ধ করে নিলে, তারপরে চালনা করার পর তুমি চোখটা বন্ধ করে নিলে, ঠিক আছে? তো তারপরে চোখটা খুলে যখন তুমি দেখবে, তখন ডিফ্রাকশন দেখতে পাবে, আবার ওই ওয়াইডিএসির মধ্য দিক দিয়ে যখন ইলেকট্রন চালনা করবে, তো চালনা করার সময় তুমি ইলেকট্রনকে তুমি দেখছো, তো দেখার সময় তুমি দেখবে কি, তা ইলেকট্রন গুলো একটা পয়েন্টে এসে পড়ছে। তাহলে ইলেকট্রন গুলো যখন ডিফ্রাকশন করছিল, মানে তুমি যখন চোখটা বন্ধ করে নিয়েছিলে, তারপরে যখন চোখটা খুলে যখন দেখবে, তখন ডিফ্রাকশন করছিল। তার মানে কি, ডিফ্রাকশন করছে মানে ওয়েভ নেচার আছে। তুমি এবার কি করলে, ওয়াইডিএসির মধ্যে দিয়ে ইলেকট্রন চালনা করলে, তো চালনা করার সময় তুমি ওই ইলেকট্রন দুটোর উপরে তাকিয়ে থাকলে, চোখ বন্ধ করলে না, তখন তুমি কি দেখবে না, দুটো ইলেকট্রন দু জায়গায় এসে পড়ছে। তার মানে কি, ইলেকট্রন তখন পার্টিকেল নেচার করছে। খুবই বিভৎস জিনিস, বিভৎস পাই। যে এক্ষেত্রে তুমি কি করেছিলে না, ইলেকট্রনের পাথ গুলোকে তুমি ডিটেক্ট করে নিয়েছিলে, যার কারণে তুমি দেখতে পাচ্ছিলে যে এক জায়গায় পড়ছিল, পার্টিকেল নেচার শো করাচ্ছে। সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে নেওয়ার জন্য কি করেছিলে না, তার মোশনটাকে তুমি ডিটেক্ট করতে পেরেছিলে না, যার জন্য ডিফ্রাকশন পাচ্ছিলে। তো কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে এটাই, যেটা তুমি দেখতে পাবে না সেটাই হচ্ছে ওয়েভ। তো ডিভিশন আর গার্মার এক্সপেরিমেন্ট থেকে একটা অঙ্ক যেটা আমি দেখাবো, তারপরে আজকের লেকচার আমি এতটুকু পর্যন্ত করে ছেড়ে দেবো। ওকে? তো কোশ্চেন সাপোজ ধরো এই হচ্ছে একটা ক্রিস্টাল, ঠিক আছে? তো এই ক্রিস্টালের উপর একটা ইলেকট্রন এসে আপতিত হয়েছে, এবং এই ইলেকট্রনের বাইসেক্টরের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত দিয়েছে না, আই। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমাকে বলেছে কি না, এখান থেকে বলেছে যে ম্যাক্সিমাম ইকুয়াল টু হোয়াট, আমাকে ম্যাক্সিমাম কত হবে আমাকে বার করতে বলেছে। অপশন দিয়ে দিলাম, যে অপশন হচ্ছে 2d sin i ইকুয়াল টু ল্যামডা, অপশন বি 2d cos i equal to lambda, option C d sin i equal to lambda, option D d cos i equal to lambda। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে ধরো 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ধরো যে d ইকুয়াল টু দিয়েছে সাপোজ 1 অ্যাংস্ট্রম, d ইকুয়াল টু কত দিয়েছে 1 অ্যাংস্ট্রম, i ইকুয়াল টু কত দিয়েছে না 30 ডিগ্রি, i ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমাকে বার করতে বলেছে পোটেনশিয়াল ইকুয়াল টু হোয়াট। তো অপশন হচ্ছে এ 50 ভোল্ট, অপশন বি 100 ভোল্ট, অপশন সি 125 ভোল্ট, অপশন ডি 150 ভোল্ট। কোনটা হবে তোমাকে বার করে দেখাতে হবে। তো আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানটা সলিউশন দেখবে। ওকে, আগে কিন্তু নিজেরা ট্রাই করবে। তো এবারে দেখো যে বার্গাস ল কি ছিল না, 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। তো ম্যাক্সিমার ক্ষেত্রে n ইকুয়াল টু কত হতে চলেছে, n ইকুয়াল টু 1। তো 2d sin থিটা ইকুয়াল টু ল্যামডা। তো
এখানে থিটা ইকুয়াল টু থিটা কি হতো না ইনসিডেন্ট ইলেকট্রন আর অ্যাটমিক লেয়ারের মধ্যবর্তী কোণ, এটাই হতো থিটা। ক্লিয়ার? তো থিটা ইকুয়াল টু আমাকে এখানে বসাতে হবে। তো এখানে থিটা যদি বার করতে হয় তাহলে আমরা কি লিখবো, না থিটা প্লাস আই ইকুয়াল টু 90। তো থিটা ইকুয়াল টু 90 মাইনাস আই। তো এখানে থিটার ভ্যালু যদি আমরা বসাই 2d sin 90 মাইনাস আই ইকুয়াল টু কত বসাবো, ল্যামডা। তো 2d cos i ইকুয়াল টু ল্যামডা, এটাই হওয়ার আছে। 2d cos i ইকুয়াল টু ল্যামডা, যেটা অপশন হবে বি। যারা এটাকে করবে তারা কিন্তু রটে গেছো, না হলে সিকোয়েন্স ওয়াইজ করতে হবে, বুঝে করতে হবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, না সেকেন্ড কোশ্চেন বলেছে না d ইকুয়াল টু যখন 1 অ্যাংস্ট্রম, i ইকুয়াল টু যখন 30 ডিগ্রি, তখন পোটেনশিয়াল ইকুয়াল টু 1। তো পোটেনশিয়াল আমরা কি করে বার করব, পোটেনশিয়াল আমরা কি করে বার করব, না ইকুয়েশন কি, না 2d sin থিটা ইকুয়াল টু না ল্যামডা n ল্যামডা। তো এখান থেকে আমরা কত পেয়েছি, ইকুয়েশন আমি এটাই লিখছি, না 2d cos i ইকুয়াল টু ল্যামডা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এটা কার ক্ষেত্রে, ফর ইনসিডেন্ট ইলেকট্রন, ফর ইনসিডেন্ট ইলেকট্রন, অবশ্যই ইলেকট্রনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো 2 ইনটু d, d এর ভ্যালু কত দেওয়া হয়েছে, না d এর ভ্যালু 1 অ্যাংস্ট্রম, তাহলে d ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম। আচ্ছা i ইকুয়াল টু কত, না cos 30। তো ল্যামডা ইকুয়াল টু কত, না ল্যামডা তো আমাকে বার করতে বলেনি, আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে। তো তো ডি ব্রগলির হাইপোথেসিস থেকে এবারে হেল্প নাও। ডি ব্রগলির হাইপোথেসিস কি বলছে, না ল্যামডা ই ইকুয়াল টু ওয়েভলেন্থ ফর ইলেকট্রন ইকুয়াল টু কত হয়ে থাকে, না রুট ওভার অফ 150 বাই পোটেনশিয়াল, কারণ আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে। ক্লিয়ার? তো এবারে আমরা ল্যামডা এর জায়গায় আমরা এটা ইউজ করব। তো 2 cos 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 মানে কত হয়ে থাকে, না cos 30 ইকুয়াল টু √3/2, তাহলে 2 ইনটু √3/2 ইকুয়াল টু রুট ওভার অফ 150 বাই v। আচ্ছা 2 কে 2 ক্যান্সেল, বোথ সাইড স্কয়ার করে দিলে √3 আর ওদিকে স্কয়ার উঠে যাচ্ছে, তো 3 ইকুয়াল টু 150 বাই v। তো v ইকুয়াল টু অলরেডি 50 ভোল্ট, তাহলে অপশন কত, না এ। ক্লিয়ার? তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট। তো ডুয়েল নেচার বলে দিয়ে যাই, ডুয়েল নেচার অফ ম্যাটার এন্ড ডুয়েল নেচার অফ রেডিয়েশন অফ ম্যাটার আজকের মতো শেষ হলো। তো এরপরে যেটা আমরা নিয়ে আসবো অ্যাটম। ওকে, তো তোমরা ভালোভাবে দেখতে থাকো। গুড নাইট।